ওয়েলকাম টু দা বিলাস শো, তনুরিমা। মানে শ্যামপুর থানার অনেক দিনের তোমার সঙ্গীতের সঙ্গে পরিচয়। মানে কেমন আছে সঙ্গীত জীবন? ভালো ভালো চলছে, সঙ্গীত নিয়েই আছি। আশা করি মানে জীবনের শেষ দিন অবধি থাকতে পারবো। ভালো চলছে। মানে আমি যদি 10 থেকে 15 বছর আগে পিছিয়ে যাই, যে তনুরিমা পল্লেকে সমস্ত কম্পিটিশনের শ্যামপুরের মানুষ নজরুলগীতিতে বা ফোক সংগুলোতে প্রথম হতে দেখেছে, মানে তাই সে কি হঠাৎ করে হারিয়ে গেল? কি ওই কম্পিটিশন থেকে, প্রতিযোগিতা থেকে কি মুখ ফিরিয়ে নিল? কি মনে হচ্ছে? না, এইরকম না, হারিয়ে যাওয়াও না, মুখ ফিরিয়ে নেওয়া না। এটা আমি যখন কলেজে ভর্তি হই 2010-এ রবীন্দ্র ভারতীতে যখন ভর্তি হলাম, তখন আমার বাবাই এটা প্রথম বললেন যে মানে এখানে তো অনেক গিয়েছিস, অনেক প্রাইজ পেয়েছিস, এখন একটু বাইরে বেরিয়েছিস, দেখ আরো ভালো কম্পিটিশন গুলোতে যদি মানে অংশগ্রহণ করতে পারিস, সেসব জায়গায় নিজেকে আরো কম্পিটিটর বেশি হবে। এইগুলো এবার থাক, মানে অনেক তো হলো, এরপর লোকেও বলবে যে বছরের পর বছর ধরেও পড়ে যাচ্ছে, জায়গাটা ছাড়ছে না। তো এটা বাবার কথাতেই, তখন আমার নিজের অত মানে বোধ বুদ্ধিও ছিল না, বাবা যা বলেছে তাই। সেখান থেকেই বন্ধ করা কম্পিটিশনে আসা এখানে। মানে শ্যামপুরে আর কি কম্পিটিশনে যোগ দেওয়াটাকে একদমই মানে মানে একটু লো লেভেল মনে হয়েছিল না, তখন সেই নাকি? রকম না। মানে বাবা বলতে চাইলো যে এতদিন তো তুই বাইরের কম্পিটিশন গুলোতে যাওয়ার সুযোগ পাসনি, সেভাবে জানিসনি, যেহেতু তুই বাইরে থাকছিস ওই দিকটাতে দেখ আরো ভালো একটু বড় কম্পিটিশন, তাতে আমারও মনে হয় একটু তো বেশি চেনা জানাটা হবে, যে আরো কত লোকে কত ভালো গাইছে, আমাকে আরো কত চেষ্টা করতে হবে আরো ভালো গাওয়ার। সেই সবের কারণ বলতে পারো। মানে এখানে তো অনেক হলো, ঠিক আছে, আর দরকার নেই, না হলেও হবে, অনেক প্রাইজ পেয়েছি। আহ, হয়তো লোকেরও একটা মনে হবে যে বছরের পর বছর ধরে প্রাইজ পাচ্ছে, ঠিক আছে, না হলেও হবে এবার। আমি যদি ডিফারেন্স খুঁজতে থাকি, যে শ্যামপুরের কম্পিটিশন আর বাইরের কলকাতা বা আরবান এরিয়া যে কম্পিটিশন গুলো, কি ডিফারেন্স খুঁজে পাচ্ছে বা পেয়েছিলে তখনকার দিনে? দেখো, যেমন এখানে কখনো আমি ক্লাসিক্যাল মিউজিকের উপর, মানে পিওর ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যাল কম্পিটিশন হয় এইগুলোর না। উপর কম্পিটিশন এখনো অব্দি আমি দেখতে পাইনি যে কোথাও হচ্ছে, যেটা আমি পেয়েছি। হ্যাঁ, আমি বেশ কয়েকবার অংশগ্রহণ করেছি, কিছুতে প্রাইজও পেয়েছি, বা ঠুমরির ওপরে, ভজনের ওপরে, পিওর ক্লাসিক্যালের ওপরে। সেখানে আরো একটা জিনিস শিখেছি যে মানে একটা সময় বেঁধে দেওয়া থাকছে, তার মধ্যে আমাকে একটা রাগ, তার মেন চলন সবকিছু মিলিয়ে আমাকে একটা সেখানে মানে ইয়ে করতে হচ্ছে, পারফর্ম করতে হচ্ছে, সেগুলোও একটা শেখা। সেইগুলো তো আমি এখানে পাইনি, এখানে তো মানে ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল কোনো কিছুরই সেভাবে হয় না। তো ওখানে নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত এসবও ছিল, কিন্তু এইগুলো আমার একটা এক্সট্রা পাওয়া, প্লাস ওই যে বললাম একটু আরো কারা কেমন গাইছে, তারা এত ভালো গাইছে কিভাবে, সেটাও একটা শেখার বিষয়, যে আমি কেন পাচ্ছি না, তারা কেন পারছে, তাদের মধ্যে এক্সট্রা কি আছে, সেগুলো একটা জানার বিষয় আমার মনে হয়। যত শুনবো ভালো, তত আমারও ইচ্ছেটা হবে। মানে শ্যামপুর থেকে জার্নিটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি মানে কেমন ছিল মনে হয়? আমার কাছে খুবই স্মুথ, মানে এইটা হয়তো বেশিরভাগ সবাই বলে থাকে যে আমার রবীন্দ্র ভারতীতে পড়া একটা স্বপ্ন বা ইচ্ছে। আমি কোনোদিন ভাবিনি যে রবীন্দ্র ভারতীতে পড়বো, মিউজিক নিয়ে এগোবো। এইটা আমার দাদার ভাবনা। মানে আমি যখন বিভিন্ন কলেজগুলোতে ফর্ম ফিল আপ করছি, তখন আমার দাদাই একদিন বললো যে আমি সত্যিই পড়াশোনাতে আমি একটু মিডিওকার ছিলাম, খুব একদম র্যাঙ্ক করা স্টুডেন্ট নই, কিন্তু গান বাজনাটাতে একটু পড়াশোনার থেকে ভালো ছিলাম। তো ওই প্রথম বলে যে তুই মিউজিকটা নিয়ে পড়তে পারিস, যেহেতু তুই ওইটা গান মানে পড়াশোনার থেকে ভালো করিস। ওই গিয়ে ফর্ম ফিল আপ করে, জমা করে, তারপর ওখানে মানে এক্সাম হয়, অ্যাডমিশন টেস্ট হয়, তারপর চান্স পাওয়া। তো পরে মনে হয়েছে ওটাই ভালো, মানে ওটাই ভালো হয়েছে, গান বাজনার মধ্যে একদম বেঁচেছি পুরো কলেজ লাইফটা, ওটাই আমার জন্য ভালো হয়েছে। ওখানকার এনভায়রনমেন্ট কেমন ছিল? ভীষণ ভালো, মানে আমার মনে হয় অন্য কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়লে হয়তো ক্লাসরুমে বসে গান গাইলে হয়তো কোনো টিচার এসে বলতে পারতো এই কেন তোরা গান গাইছিস বা কিছু, তোদের ক্লাস নেই। সেইটা অন্তত আমাদের মানে আমাদের কাছে গানটাই তো সব। সে আমরা ক্লাসেও গান গাইছি, যখন ক্লাস নেই ফাঁকা তখনও গান গাইছি বন্ধুরা মিলে। ওইটা একটা দারুণ পরিবেশ পেয়েছি, এবং সব থেকে বড় কথা প্রতিটা ক্লাসরুমে এতগুলো করে তানপুরা হারমোনিয়াম সাজানো আছে, যখন যেটা ইচ্ছে নিয়ে আমরা বসতে পারি, গাইতে পারি।
এইটা আমার মনে হয় দারুণ আমার খুব ভালো লেগেছে, আমি খুবই খুশি হয়েছে যে ভাগ্যিস আমি এটা নিয়ে পড়াশোনা করেছি। মানে মফস্বল থেকে একটা মেয়ে একদম আরবান মানে সিটি এরিয়ার একটা কলেজে প্রথম গিয়ে যখন উঠছে, মানে কি মনে হচ্ছে তখন? মানে এদের সঙ্গে কি টেক্কা দিতে হ্যাঁ, পারবো, না সেইটা কি একটা, মনে হ্যাঁ, হয়েছিল সেই তখন, কি মনে হয়েছিল? গান বাজনার জায়গাটা আমার সত্যি মনে হয়নি, তার হুম। কারণ আমার তুমি আগে কলেজে থেকে প্রিপেয়ার ছিলে? প্রিপেয়ার বলবো না, কলেজে ভর্তি হওয়ার আগেই হুম। আমি কলকাতায় পণ্ডিত ব্যক্তিদের কাছে শেখাটা শুরু করে আচ্ছা আচ্ছা, দিয়েছি। হ্যাঁ সে তো ওই স্তরে গান বাজনাটা শেখা বা একটু জানা, একটু জেনে ওখানে ভর্তি হওয়া, হুম, সেইগুলো আমার হয়েছে। হুম। সেই জায়গাটা গিয়ে খুব অসুবিধা হয়নি আমার, মানে খাপ খাওয়াতে ব্যাপারটার সঙ্গে। কিন্তু হ্যাঁ, এই মফস্বল এরিয়া থেকে গিয়ে ওইখানকার ছেলে মেয়েদের সঙ্গে মেশা, তাদের দৃষ্টি, হুম, যে একটা হ্যাঁ গ্রাম মফস্বল থেকে হুম, এসেছে, এইগুলো ছিল। কখনো কখনো উচ্চারণের সমস্যা, সেটাই আমাদের থাকে। সেটা আমার হয়তো অটোমেটিক্যালি এখন ঠিক হয়েছে হুম, কিছুটা, বা হয়তো চাপে পড়েই বলবো। হুম। সেইগুলো ছিল, অবশ্যই পেয়েছি সেইগুলো মফস্বল থেকে যাওয়ার জন্য। মানে ওখানকার যিনি যারা বা প্রফেসর ছিলেন বা এখনো যারা আছেন, মানে তাদের সান্নিধ্য কেমন খুব পেয়েছে? ভালো, খুব ভালো। মানে স্পেশালি কিছু কিছু স্যার ম্যাডামদের কথা এখনো মনে আছে, এবং ভীষণ স্নেহ পেয়েছি। খুব ভালো, খুবই ভালো সেই জায়গাটা। মানে শ্যামপুরের একজন সঙ্গীত শিল্পী হিসাবে বা সঙ্গীতের চর্চা এতদিন ধরে করছো, মানে শ্যামপুরের এই এরিয়াগুলোতে যারা সঙ্গীত চর্চা করছে বা এখনো যারা চালিয়ে যাচ্ছে, মানে কি মনে হচ্ছে এই সঙ্গীত চর্চাটাকে নিয়ে হচ্ছে ঠিকঠাক? আমার মনে হয় এখানে স্টুডেন্ট এবং গার্জেন দুই পক্ষেরই আরেকটু বোধহয় গান বাজনাটা নিয়ে সিরিয়াসনেস এর দরকার আছে। মানে ওদের কাছে এখনো গান বাজনাটা একটা সেকেন্ডারি অপশন, পড়াশোনাটা মেন। আজকে অমুক টিউশন আছে হুম, তাই গানের সেটাই। ক্লাসে আজকে ম্যাম যেতে পারবো না, কিন্তু কখনো ওরা বোধহয়, আমিও এটা ওদের বলি, কখনো বলেছিস কি অন্য কোনো টিচারকে গিয়ে যে স্যার আজকে আমার গানের ক্লাস আছে তাই আমি এই ক্লাসে আসতে পারবো না? সেইটা এখনো অবধি হয়নি। মানে সবকিছুর শেষে গান, প্র্যাকটিসটাও সবকিছুর শেষে, সারাদিনের পরে সময় থাকলে হুম, প্র্যাকটিস। সেটাই। এবার আমি এটাতে ওদের দোষও দেব না, হয়তো মানে এইভাবেই আমরা ছোট থেকে অভ্যস্ত। দেখছি, হ্যাঁ, বা স্কুলগুলোতে যেহেতু মিউজিক চালু নেই, হুম। সেটাও একটা আমার মনে হয় দিক হতে পারে। হয়তো সমস্ত স্কুলে যদি মিউজিক কম্পালসারি হতো, তাহলে বোধহয় ওটা একটু সবাই সিরিয়াসলি নিত নাম্বার পাওয়ার জন্য, এটা হতে পারে। যারা এখনো গান শিখছে বা শিখে যারা বিভিন্ন স্টেজ প্রোগ্রাম গুলোতে পারফরমেন্স করছে, মানে তারা কি ঠিকঠাক গান শিখছে মনে হচ্ছে? তুমি এই এরিয়ার কথা বলছো? আমি না, শ্যামপুর এরিয়ায়। আচ্ছা, এখানে হ্যাঁ আমার মনে হয় একটু, কি বলবো, মনোযোগের তো অভাব আছেই। ওই যে বললাম সিরিয়াসনেস এর অভাব। কিছু ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদেরও বোধহয় শেখানোর প্রসেসটা একটু অন্যরকম হলে বোধহয় ভালো হতো, সেটাও আমার মনে হয়েছে। তারপর আরেকটা বিষয়, এই যে একটা পরীক্ষা দেওয়ার ব্যাপার, হুম, এটার একটা ওদের কাছে প্রেশার, যে পরীক্ষা দিতে হবে, হুম। কোর্স শেষ করতে হবে। তাতে করে যে গানটা যত সময় নিয়ে, বা যে রাগটা, বিশেষত রাগের কথা আমি বলবো, গানের থেকেও একটা রাগ আমি শিখেছি, এক একটা রাগ হয়তো 6 মাস 8 মাস ধরে। হ্যাঁ, সেটাই। আবার আমাদের গুরুদের কাছে শোনা, তারা এক একটা রাগ 2 বছর 3 বছর ধরে শিখেছে। এটা তো শেষ সময়ের, নেই, মানে হ্যাঁ, অগাধ সমুদ্র এবার একটা। ধরো হুম, যে 2 বছর 3 বছর ধরে রাগটা যে শিখছে, বা আমি 1 বছর ধরে যেভাবে শিখলাম, সেটা আমার মাথায় যেভাবে ঢুকলো, আমি যদি 1 মাসে সেই রাগটা শিখি, আমি স্বাভাবিক 1 বছর কেন 1 মাস পরেই সেটা ভুলে যাব। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। সেই জায়গাতে শেখাটা বোধহয় হচ্ছে না, হয়তো পরীক্ষা দেওয়া হচ্ছে, গার্জেনরা মনে করছে যে পরীক্ষার চাপে পড়ে বাচ্চাগুলো হয়তো একটু সিরিয়াস হয়ে গান বাজনা করবে, তো আদৌ সেটা হচ্ছে বলে আমার মনে হয় না। এবার যারা পরীক্ষা দিচ্ছে তারা হয়তো এটা বলতে পারবে তাদের কতটা লাভ হচ্ছে, আমার মনে হয় না। কারণ আমি যখন বাইরে গেছি, পণ্ডিত ব্যক্তিদের কাছে শিখেছি, আমি কোথাও পরীক্ষার কথা শুনিনি। হ্যাঁ, হুম, বরং একটা গান, একটা রাগ কতদিন ধরে কত রকম ভাবে শেখা যেতে পারে, সেই রাগটাকে একেবারে যাকে বলে মানে চলতি কথায় গুলে খাওয়া, হুম, সেটাই তো। সেই জিনিসটা আমরা করেছি। তার জন্য হয়তো কিছুটা এখনো মাথায় আছে, হুম। রাগগুলো মনে আছে, শেখাতে পারছি একটু আধটু। সেইটা আমার মনে হয় একটু, মানে সময় নিয়ে শেখা, যে যে জিনিসটা শিখতে যতটা সময় লাগে, সেটা দিতে পারলে বোধহয় ভালো হয়। মানে এই এরিয়ার যারা শেখাচ্ছেন, যারা টিচার রয়েছেন, সঙ্গীতে যারা মিউজিক টিচার রয়েছেন, মানে তাদের ক্ষেত্রে প্রধান অন্তরায়টা কি দাঁড়িয়েছে মনে হয়? উম মানে মানে কোথায় অভাব দেখা দিচ্ছে? শিক্ষকদের কথা বলছো? হ্যাঁ, সেটাই। কি আর মনে হচ্ছে? সবার ক্ষেত্রে যে বলবো হুম, জ্ঞানের অভাব তা নয়, হুম, অনেকেই আছেন যাদের জ্ঞান আছে, তারা কেমন শেখান আমি তো জানি না হুম, সেটা, তবে ছাত্রছাত্রীদের শুনে যেটুকুনি মনে হয়,
যে বোধহয় আমি নিজেও শিক্ষক হিসেবে বলবো, আমারও ছাত্রছাত্রীরা যখন দেখি মনোযোগ দেয় না, খুব বিরক্ত লাগে। মানে এই পরিবেশটাতে আমি শিখিনি। মানে আমাদের কাছে এই আরেকটা জিনিস আমার, তুমি শিক্ষকদের কথা জিজ্ঞেস করছো, যদি সেটা আমার বলাটা ধৃষ্টতা না, হবে, না, যারা সেটা- শিক্ষক তারা তাদের মতো করে হুম, শেখাচ্ছেন। আমি ছাত্রছাত্রীদের কথা বলবো, মানে আমাদের কাছে ছিল, আমার গুরু এটা বলছেন মানে এটা আমায় করতেই হবে, হ্যাঁ সেটাই, সেটার কোনো সেকেন্ড মানে অপশন এটা নেই। অ্যাকচুয়ালি গুরুবিদ্যা তো। হ্যাঁ, মানে হুম, করতেই হবে। হুম, এইটা এখনকার আমি জেনারেশন একটা অভাব দেখি, যে আমি যে বললাম এটা করে আয়, না করলেও হবে, ঠিক আছে ম্যাম একটু বকবে, পরে করবো ক্ষণ। বা আরো একটা জিনিস আমার, মানে যেটা আমাদের সময় ছিল না হুম। ভাগ্যিস, এখন দেখি আমি কি শেখালাম সেটাও আবার তারা একটুখানি ইউটিউব ঘেটে দেখছে, এবং আমাকে এসে বলছে যে ম্যাম এটা তো আপনি এরম শেখালেন, ইউটিউবে এরম পেলাম, আমি কোনটা করব? তো ভাগ্যিস আমার সময় ইউটিউব ছিল না, গুরু যেটা শিখিয়েছেন সেটাই সব, হুম। সেটাই চোখ কান বুঝে করেছি। এইগুলো বোধহয় ওরা মানে দিকভ্রষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হয়, এত দিক রয়েছে, এই একটা গান এতজন গাইছে, গান শোনাটা জরুরি অবশ্যই, আমি শুনতেও বলি, হুম, কিন্তু সঠিক শিল্পী শুনছি কি, সেটাও একটা ব্যাপার। আমি কার গান শুনছি, সেই চয়েসটা কে করে দেবে? কার গান শুনলে আমি কিছু শিখতে পারবো, সেটাও শিক্ষকরা করে দিচ্ছেন কিনা আমি জানি না, সঠিক চয়েসটা, সেটাও একটা দিক আমার মনে হয়, যে অত্যন্ত ওরা বেশি ভাবছে যে এটা কি ঠিক শিখলাম, ম্যাম কি এটা ঠিক শেখালেন। এইগুলোর জন্য আমার মনে হয় একটু হয়তো মানটা কমছে, একটু বোধহয় গুরুর, মানে গুরুমুখী হলে মনে হয় একটু ভালো হবে। মানে অত্যাধিক আমরা ডিজিটাল মিডিয়ার যুগে একদম, বসবাস করছি বলে কি মনে হচ্ছে? এটা তো একটা ভীষণ খারাপ দিক। আর একটা দিক, এটা গান সংক্রান্ত হয়তো নয়, কিন্তু গানেও এর এফেক্ট পড়ছে, আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে দেখছি ভীষণ, এই যে ফোন ঘাঁটার ব্যাপারটা, ওদের ব্রেন কাজ করছে না। হুম, মানে এটা আমি প্রায় সবাইকেই বলি যে ফোন ঘাঁটিস না, মানে যেটা এক্ষুনি বললাম পর মুহূর্তেই ভুলে যাচ্ছে, বা আমি বলে যাচ্ছি, কনসেন্ট্রেশনের অভাব দেখা একদম দিচ্ছে একদম। আমি বলছি তুই এটা ভুল করছিস, সেটা এই হবে, শুনছে কিন্তু ভুলটাই করছে। এইটা আমার মনে হয় একটা ওই ডিজিটাল ইয়ের মানে প্রভাব বলেই আমার মনে হয়। এটা পড়াশোনার ক্ষেত্রেও পড়ছে, শুধু গান বাজনা নয়, সব ক্ষেত্রেই। মানে গান কি এখন প্রাইমারি না সেকেন্ডারি অপশন হয়ে দাঁড়িয়েছে স্টুডেন্টদের, কি মনে হয়? সেকেন্ডারি আমার মনে হয় আগেও ছিল। হ্যাঁ, মানে আমি আমার জেনারেশনেও এটা দেখেছি, এই যে মাধ্যমিক, এইচএস, বোর্ড এক্সাম মানেই গান বন্ধ। আমাদের সময় হয়তো তাও ছেলেমেয়েরা গান বন্ধ করে হয়তো পড়াশোনা করতো, এখনকার ছেলেমেয়েরা ওই সময়টা ফোন ঘাটে গান বন্ধ করে। তো এইটাও একটা, আমি আমার গুরুর কথা বলবো, আমি যখন এইচএস পরীক্ষা দিই তখন আমি টালিগঞ্জে শিখতে হুম, যেতাম, হুম, বীরেশ রায়ের কাছে। তো গুরুজিকে বলেছিলাম যে আমার তো পরীক্ষা, আমি এই এই কটা দিন আসবো না গুরুজি। তো গুরুজি বলেছিলেন কেন, সারা বছর পড়িসনি, রবিবার করে ক্লাস, ক্লাস বন্ধ হবে না, তুই আসবি। তারপরে আমার আর বা আমার মা কারোরই সাহস হয়নি বলার যে না গুরুজি ও আসবে না বা আমি আসবো না, পরীক্ষা দিচ্ছি, রবিবার ক্লাসে যাচ্ছি। এখান থেকে টালিগঞ্জের দূরত্বটা তুমি জানোই, সেই যাতায়াতের সময় সবটা, এইটা কিন্তু এখন নেই। আমি যতই বলি যে না তুই গানটা কন্টিনিউ কর, কিছু লাভ নেই, শুনবে না। ওরা মনে করছে যে না বোর্ড এক্সাম মানে গান বাজনা বা যা রয়েছে মানে হুম, আর্টের সেটাই। ইয়েগুলো, সেগুলো বোধহয় ওদের কাছে ক্ষতিকর, কিন্তু আমার মনে হয় এগুলো তো ওদের কাছে আনন্দ দেওয়ার কথা। মানে অনেক পড়াশোনার চাপের মধ্যে একটু তো গান করলে বোধহয় ওদেরই মনটা মনে হয় মাইন্ডটা ফ্রেশ মাইন্ড থাকবে। ফ্রেশ হবে, আমার তো তাই মনে হয়। হয়তো ওরা ভালোবাসতে পারেনি, এটার জন্য হতে পারে ওদের কাছে সেটা হতো মাইন্ড ফ্রেশ নয়, এটাও। মানে অ্যাজ এ মিউজিক এখন নিজেকে টিচার বলবে না সিঙ্গার বলবে? সিঙ্গার জিনিসটা আলাদা, তুমি যদি শিল্পী বলো, আমি বলবো আগে শিল্পী, কারণ আমি শিল্পী আগে ছিলাম বলেই, মানে কিছু গান গেয়েছি মানুষ শুনেছে বলেই তারা আমাকে ভরসা করে হয়তো আমার কাছে এখন শিখতে আসছে বা শেখাতে পাঠাচ্ছে তারা। তো অবশ্যই আগে শিল্প সত্তাটা আছে ওখানে, শিল্পী সত্তা, তারপরে টিচার এখন হয়েছি, তো আগে শিল্পী। মানে শ্যামপুরের যে গান বাজনার চর্চাটা মানে এই 2026-এ দাঁড়িয়ে কোন পর্যায়ে আছে তোমার কি মনে হয়? শ্যামপুর বলে শুধু নয়, আমি বলবো সমগ্রভাবেই খুব খারাপ অবস্থায় আছে, মানে এই যে মানে কলকাতাতেও কারণগুলো কি তোমার একই পর্যায়ে আছে না কি মনে হয়? তুমি আহ, কলকাতার সঙ্গে অ্যাটাচ যেহেতু কলকাতায় রয়েছে হয়তো এখন। একটু কম, হুম, কিন্তু একেবারে নেই তা বলবো না। ওখানে তাও আমি কিছু সিরিয়াস স্টুডেন্ট দেখতে পাই যারা সিরিয়াসলি গান বাজনাটা করছে, কিন্তু মফস্বলের দিকটা এই যে আমার মনে হয় এই যে শিক্ষকদের যেটা বললাম, এই যে পরীক্ষা দেওয়ার ব্যাপার বা গার্জেনদেরও একটু সিরিয়াসনেস এর অভাব,
যে ঠিক আছে গানটা পরে করবি ক্ষণ, আগে পড়াশোনাটা করে নে। এই জিনিসটা আমি একটু কলকাতার দিকে গার্জেনদের মধ্যে কম দেখছি। আচ্ছা। মানে তারা অনেক দূর দূরান্ত থেকে আনছে শেখাতে, হুম। সেটা তারা সিরিয়াস বলেই বোধহয় আনছে। হ্যাঁ, আমি নিজেও যেমন এখান থেকে টালিগঞ্জে গেছি গান শিখতে, সেটা হয়তো আমার মা বাবা ভেবেছে না গানটাও কিছু করবে বা হুম। তাদের ইচ্ছে, তাই তারা এতটা কষ্ট করে নিয়ে গেছে। একটু কলকাতার দিকে হয়তো কম, নেই তা নয়, আছে ওখানে। মানে এখন আমি বলতে চাইছি শ্যামপুর এখন কোন পর্যায়ে আছে তোমার মনে হয় গান বাজনার দিক থেকে? ভালো তো নয়, গান বাজনা বলতে সবকিছুই, আর একটু বোধহয় যারা শেখাচ্ছেন তাদেরও আর একটু জেনে দায়িত্বটা নেওয়া উচিত। বুঝে হুম। আর একটু শেখানো, বা আম, কি করলে ভালো হবে একটা স্টুডেন্টের, বা সব স্টুডেন্টকেই একভাবে নয়, কাকে কিরম ভাবে গাইড করলে ভালো হতে পারে, এইগুলো একটু ভেবে ভেবে মনে হয় করলে ভালো হয়। যেটা আমি জানি না তারা ভাবছেন কিনা, আমি যে ফলাফলটা দেখছি যারা গাইছে তাদেরটা শুনে আমি এই মন্তব্যটা করছি। যারা শেখাচ্ছেন হতেই পারে তারা হয়তো ঠিক করে শেখাচ্ছেন, হুম। যারা নিচ্ছে তারা হয়তো সেভাবে নিচ্ছে না, সেটাই। তারা নিজেরা সিরিয়াস নয়, সেটাও একটা ব্যাপার। তো টিচারদের খুব একটা দোষ দিয়েও লাভ নেই, তাদের দিকটা আমি দেখতে যাইনি, তারা কিভাবে শেখাচ্ছেন তাদের প্রসেস। সিরিয়াসনেসের অভাব এখনকার জেনারেশনের মধ্যে, মা বাবার সবার মধ্যে একটু। মানে একটা গার্জেন 2 মাস বা 3 মাস না যেতে যেতেই তার সন্তান বা যাকে শেখাতে আসছেন বললো যে আমাকে কম্পিটিশনে নামাতে হবে, হ্যাঁ, আমার ছেলে ওই এইটা স্টেজে গান হ্যাঁ, গাইবে। এইটা আর একটা ব্যাপার, যে এই যে মানে কি শিখলাম জরুরি নয়, কবে স্টেজে উঠবে বাচ্চা। দেখানোটা ব্যাপার। সে স্টেজে উঠে হয়তো খুবই খুবই বাজে গাইছে, কিন্তু সেটাও তার মা বাবার মনে হচ্ছে না স্টেজে তো উঠেছে আমার বাচ্চা, তো আমার মনে হয় 10 বছর পরে স্টেজে উঠুক, একবার যেটা 10 বছর পরে প্রথমবার উঠবে সেই গানটা যেন সবাই মনে রাখে, যে এই বাচ্চাটা প্রথমবার স্টেজে উঠে এত ভালো গান গেয়েছে। এইটা মনে হয় আমার বেশি ইম্পর্টেন্ট, আমার তাই মনে মানে হয়। এই দেখানোটা এখন বেশি চল হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে আমার বাচ্চাকে স্টেজে দেখছি যেমনই হাততালি পারুক দিচ্ছে, কিন্তু হাততালি স্টেজে দিচ্ছে। আছে, হ্যাঁ সেটাই সেটাই। হ্যাঁ, এইটা গান বাজনার একটা অন্তর হয়ে দাঁড়িয়েছে মনে হয় নাকি? না অবশ্যই চর্চার অবশ্যই। একটা। চর্চাটা ওই যে বললাম, চর্চাটা আমি টিচারদের কতটা দোষ দিতে পারবো আমি জানি না, কারণ তো ওই যে বললাম তারা কিভাবে শেখাচ্ছেন তো আমি জানি না, হুম। কিন্তু যারা নিচ্ছে তারাও কি সঠিকভাবে নিচ্ছে? টিচারদেরও নিশ্চয়ই দোষ আছে, সব টিচারদের নয়, কিছু কিছু তাদের হয়তো শেখানোর প্রসেস ঠিক নেই। আবার যারা শিখছে তাদের ক্ষেত্রেও আমি নিজের ছাত্রছাত্রীদের দেখেও তো এটা বুঝছি, মানে ওরাও ঠিক সিরিয়াস নয়, বা এই যে গুরু বললেন মানে এটাই হুম। করতে হবে, এটা তো ওদের মধ্যে নেই এখন, ওরা নিজের মতো করে। মানে লোকে বলে যে যারা শিল্প সত্তা নিয়ে থাকে মানে তারা খুব কষ্টে থাকে, তোমার কি কখনো মনে হয়েছে এটা? না, কষ্ট কিসের, মানে আমি তো শিল্প সত্তাটা আমার যেটা আছে তারা সেটা তো যে আমি লাইফটা ভালোবাসি। বিলংস করে সেই লাইফ থেকে হয়তো একটু অন্য জগতে হয়তো চিন্তা ভাবনা তাদের থাকে, সেটা থেকে কি মানে তাদের মানে কি মনে হয়? অন্য জগতে বলতে কি বলছো? মানে অন্য জগৎ বলতে তাদের চিন্তা ভাবনা বা তাদের প্রতিনিয়ত যে মাথার মধ্যে, আচ্ছা হ্যাঁ আচ্ছা, সেটা মানে লোকে আহ, যাকে এই যে পাগলামিটা বলে আর ও কি। মানে যে সবার সঙ্গে সেটা হ্যাঁ মিলছে না সেটা, সেই হ্যাঁ বিষয়টা তুমি বলছো? কি মনে হয় এটা দেখে? এইটা তুমি কতটা গুরুত্ব দেবে তার উপর মনে হয় ডিপেন্ড করছে, যে আমার সঙ্গে তোমার মতামত মিললো না বলেই আমি সেটা নিয়ে কেন ভাবতে বসবো, যে আমার সঙ্গে তো ওর মিলছে না, তাহলে বোধহয় আমি ভুল ভাবছি বা হুম। আমি পাগল, এটা ভাবার দরকার নেই। সবার মানসিকতা আলাদা, আর শিল্পীদের তো একেবারেই আলাদা, তারা তো একদমই অন্যরকম। হুম। শিল্প সত্তাটা সত্যিই সবার সঙ্গে মেলে না, কারণ শিল্প সত্তাটা মানুষ একটু নিয়ে জন্মায়, বাকিটা ঘষা মাজা একটু চর্চা, থাকে তার একটু মধ্যে। নিয়ে না হুম। জন্মালে সেটা আমি বিশ্বাস করি এগোনো যায় না। অ্যাকচুয়ালি তাই। কারণ ধরো সারেগামা পাধানিসার সুরটা, এটার তো কোনো লজিক নেই না যে 2+2 = 4 করলে যে এটার যে না, লজিক। সারা বিশ্বে তো এটা একই। হ্যাঁ না, আমি একই। বলছি 2 আর 2 4 যোগ হুম, করলে যে 4 হয়, এটার একটা লজিক আছে, তুমি বোঝাতে পারবে তাকে। সায়ের সুর কিভাবে, লজিক তো নেই, না। এটা কানে শুনে বুঝতে হবে। তো সেটাই। ওই কানটা যদি কারোর না থাকে, কোনোভাবেই সম্ভব নয়, সে সাটা কিছুতেই সুরে বলতে পারবে না। তো ওটা একটু নিয়ে জন্মাতে হবে, আমার তাই মনে হয়, নিয়ে জন্মালে বোধহয় তারপরে ঘষা মাজা বাকিটা নিজের মানে অধ্যাবসায়, তার উপর ডিপেন্ড করে আমি কতটা কি করলাম। ছেলেমেয়েরা আর ওই ক্লাসিক্যালটা শিখছে না, গান গাইছে। কি এটার মনে হয়? অনেকগুলো কারণ আমার মনে হয়, যেমন ধরো এটা একটা হতে পারে যে সে কোন পরিবেশে বড় হচ্ছে, তার বাড়িতে কি ধরনের গান বাজনা চল আছে, বা গান বাজনা চল মানে আমি বলছি না সবার বাড়িতেই তার বাবা মা গান জানেন, সেটাই। সেটা নয়, কি শুনছে। আমার মা বাবা গান জানে না, কতটা ভালোবাসা আছে গানের হ্যাঁ, প্রতি। কিন্তু আমি না ছোট থেকে সব রকম গান শুনেছি, মানে আমার বাবার সেই গান শোনার অভ্যেসটা ছিল, আমি হুম। গাজল ঠুমরি মানে পুরানো দিনের আধুনিক গান আমি সবই শুনে বড় হয়েছি। তো ওইটা একটা পরিবেশ।
এইটা একটা ব্যাপার, এটা সেটা এবার সেটা তো কাউকে দোষারোপ করা যায় না, না কে না কি সেটা পাচ্ছে তো না বা না সেটা না তো সেটা ইয়ে আলাদা ব্যাপার। হুম, আর একটা জিনিস আমার মনে হয় যেটা হচ্ছে যে এই যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, এখন মনে করি ভাগ্যে সেটা হয়েছিল। আমার মা, আমি যখন এখানে প্রথম হুম, শিখেছি যার কাছে 10 বছর, রবীন্দ্রনাথ মাঝি, আচ্ছা হ্যাঁ, উনি আর নেই এখন। হুম, তো আমি দাদু বলতাম। দাদুর কাছে মা নিয়ে গিয়ে যখন মানে গিয়েছিল, তখন দাদু জিজ্ঞেস করেছিল যে তুমি কি শিখবে। মা বলেছিল আপনি যেটা ভালো বোঝেন ওর জন্য হুম, আপনি সেটাই শেখান। হুম, আমার মা কোনোদিন গিয়ে বলেনি যে আপনি তো একটু এই গানটা শেখান না, তাহলে হুম, ভালো হয়। সেটা এবং দাদু এটা পরে খুব বলতেন যে আমি একটা গার্জেনকে দেখি যে কোনোদিন এসে বলেনি একটা বাংলা গান দিন, একটা হুম, ছড়ার গান দিন, স্টেজে গাইবো আমি কোনোদিন সেটাই বলেনি আমার মা। মানে দাদু যেটা মনে করবেন সেটাই ঠিক। এই বিশ্বাসটার এখন তো কমে গেছে, অভাব। গার্জেন এসে বলছে একটু এই গানটা শিখিয়ে দাও না, হুম, সেই গানটা তার মানে তার পক্ষে সম্ভব নয়। মানে আমি বলতে চাইছি, ধরো সে পরে ক্লাস, মানে তাকে বলছে ক্লাস 7 এর একটা গান শেখাতে, তাহলে সে তো নিতে পারবে না। 2, 3, 4, 5, 6 এটা তো সে পড়েনি। এটা মানুষ বোঝে না যে গান বাজনার ক্ষেত্রেও একটা পরপর স্টেপ একটা থাকে। পর্যায়ে আছে তো না হুম, ঠিক যেভাবে আমরা পড়াশোনা হুম, করছি 1, 2, 3, 4 পরপর স্টেপ আছে ক্লাসের ক্ষেত্রে, কিন্তু গান বাজনারও যে এটা আছে এটা মানুষ বুঝতেই চায় না বোধহয়। তো সেইটা না হলে মুশকিল। এবার ওই যে ডিমান্ড গুলো, একটু এই গানটা শেখান, একটু ওই গানটা শেখান, সবসময় নাও করা যায় না। হুম, হুম, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখছি। তো এটাও একটা ব্যাপার। এবার যদি তারা গুরুর ওপর একটু ভরসা করতেন, হয়তো গুরু তাকে নিজের মতো করে তৈরি করতে পারতেন। এই যে ক্লাসিক্যাল, আরেকটা জিনিস অবশ্যই মেন জিনিস আমার মনে হয় ধৈর্য। মানে পেশেন্স হারিয়ে গেছে আমাদের হ্যাঁ, মানে ক্লাসিক্যাল শেখার পরের যে এফেক্ট, সেইটা পেতে যে ধৈর্যটা লাগে সেটা এখন নেই। ওরা ভাবে বোধহয় 2 দিন রেওয়াজ করলাম, 3 দিনের দিনে একটা দারুণ এফেক্ট পাবো। সেটা তো হবে না। চোখ কান বুঝে প্র্যাকটিস করে যেতে হবে, রেওয়াজটা করে যেতে হবে। ক্লাসিক্যালের একটা সময় গিয়ে আমি বুঝতে পারবো আমার গলাটা তৈরি হচ্ছে, আমি ছোট ছোট গলার কাজগুলো দিতে পারছি, সেই ধৈর্যটা নেই। এটাও একটা, হয়তো ক্লাসিক্যাল শিখতে চাইছে না। আহ আজকেই একজন স্টুডেন্ট বললো, তার গার্জেন বললো যে একটা রাগ শিখছে অনেকদিন ধরে, হুম, আপনি একটু গানের ওর মাঝখানে মাঝখানে একটু একটা করে গান দিন। ও পারছে না। এই যে ধৈর্য নেই, পেশেন্স নেই একটা রাগ তোমাকে শেষ করতে হবে, তার মধ্যে আমি একটা কি করে গান ঢুকিয়ে দেবো, সেই ধৈর্যটা নেই। সে বাচ্চাটা ধৈর্য হারিয়ে ফেলছে, এটা বোঝানোর দায়িত্ব গার্জেনের, যে না এটাই তোমায় করতে হবে, সেটা গার্জেনও করছে না। তো এইগুলোর জন্য ক্লাসিক্যাল বিষয়টা তারা বুঝছেও না। আর একটা বিষয়কে ভালোবাসার জন্য যতদিন সেই বিষয়টার সঙ্গে লেগে থাকতে হুম, হবে। আমি আজকে ক্লাসিক্যাল মিউজিকটা খুব ভালোবাসি, হুম, এটা তো সেটাই আমি প্রথম দিন থেকে ভালোবাসিনি। না না অনেক বছর শেখার পর দেখলাম বা আমার তো এটা বেশ ভালো লাগছে শুনতে গাইতে, সেই সময়টা তো দিতে হবে। সেটা দিচ্ছে না, গার্জেনরাই দিচ্ছে না আমি বলবো। মানে শুধু গার্জেনরা দিচ্ছে না না পরিবেশটাও মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ, মানে নাকি গার্জেনদেরও ঠিক দোষ দেওয়া যায় না, সব মিলে মানে তারাও ওটা দেখতে অভ্যস্ত। সে দেখছে তার পাশের বাড়ির একটা বাচ্চা হয়তো মানে 3 মাস গান শিখে সে 3টে গান শিখে হুম, স্টেজে গাইছে। এবার সে হয়তো 3 বছর শিখে হয়তো সে 4টে রাগই শিখেছে। হুম, সে বুঝছে না যে তার বাচ্চাটা তৈরি হচ্ছে, তৈরি ব্যাপারটা বুঝছেও না, খুব একটা মানে প্রয়োজনীয় নয় বোধহয়। সে ভাবছে ও তো গান গাইছে, আমার বাচ্চা তো একটাও গান শেখেনি। পাশের বাড়ির সেই গার্জেন আবার হুম, তাকে বলছে যে এতদিন গান শিখছে, তোমার মেয়ে একটা গান শেখেনি, আমার মেয়ে তো 4টে গান জানে। এবার সেও ভাবছে তাই তো, তাহলে তো এই টিচার ভালো নয়, হুম। গান শেখাচ্ছে না, ক্লাসিক্যাল শিখে লাভ নেই, তাহলে যে এমনি গান শেখাবে নর্মাল সেখানে দিই। এইগুলো অনেক দিক থেকেই ওরা মানে এগুলো এফেক্ট করছে, ওদেরও ঠিক দোষ দেবো না, পারিপার্শ্বিক পরিস্থিতি ওদেরকে এইভাবে ভাবাচ্ছে। মানে সারা দুনিয়াতে বা মানে মফস্বল এরিয়াগুলোতে কম্পিটিশনের এত চল, যে সঙ্গীত প্রতিযোগিতা 3টে বিভাগের 4টে বিভাগের, মানে মানে রিয়েলিটি শো বলছো? না রিয়েলিটি শো নেই, এমনি ধরো কোনো একটা ফাংশনে আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে মিউজিক কম্পিটিশন হ্যাঁ যেগুলো হ্যাঁ হয়, হ্যাঁ। মানে সেইগুলো কি মানে একটা স্টুডেন্টের ঠিকঠাক পর্যায়ে তৈরি করছে মনে হয়? মানে এখনকার দিনে যে প্রতিযোগিতাগুলো হচ্ছে প্রতিযোগিতা কি কিছু তৈরি করে? আমার তো মনে হয় আমি তৈরি হলে তবে প্রতিযোগিতায় যাব। আমি তো সেটাই বিশ্বাস করি, নয়তো আমার প্রতিযোগিতায় গিয়ে কি লাভ। মানে আমি একটু তৈরি হয়েছি, তবেই তো আমি আর 4 জনের সঙ্গে কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারি, আমি সেটার জন্য তৈরি, তবে তুমি যাব। প্রতিযোগিতা থেকে কিছু তৈরি হয় কি, আমি আমি এটা মানে আমি ঠিক বুঝি না আদৌ কি তৈরি হয়। যদি বলো রিয়েলিটি শোর কথা, সেগুলো হয়তো খানিকটা পরিচিতি দেয়, সেটাও খুব সাময়িক, বেশি দিন মানুষ তাদেরও মনে রাখে না, হ্যাঁ, অনেককেই দেখেছি যে এডিশনে ফার্স্ট হলো বা সেকেন্ড হলো তারপর হারিয়ে হারিয়ে গেল। গেছে তারপর একদমই হারিয়ে তাই। গেছে বিশেষ করে তুমি দেখবে বরং যাদের আমরা চিনি, হুম যারা আজকে বড় বড় আর্টিস্ট হয়েছেন, তারা কেউই কেউ হয়তো ফার্স্ট রিলেশন সেকেন্ড হয়নি। তারা রিয়েলিটি শো এক সময় ছিল হুম হয়তো, কিন্তু কেউ কোনো পজিশনে ছিল না। আলটিমেটলি তার মানে নিজের চেষ্টা।
নিজের ট্যালেন্ট, সেটাই তোমাকে বাকিদের সামনে মেলে ধরবে, সেটাই। গান বাজনা কি মনে হয় বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে, বিজনেস ওরিয়েন্টেড? হ্যাঁ, এটা তো বটেই, অবশ্যই এটা অনেকভাবেই। এবং শিক্ষকদেরও সেই কারণে বোধহয় শেখানোর ধৈর্য কমে যাচ্ছে। তারা ভাবছে কোন কোন পন্থা অবলম্বন করলে আমার আরো 4টে বেশি স্টুডেন্ট আসবে, সেখান থেকে আমার উপার্জনটা বেশি হবে। উপার্জন অবশ্যই দরকার, আমি একটা মানুষের বলবো না। বেঁচে থাকার জন্য হ্যাঁ, তো নিশ্চয়ই দরকার, আর্নিংটা দরকার। কিন্তু আমি কারোর ক্ষতি করে এটা করব না। আমি যদি জানি যে আমার এই প্রসেসটাতে আমার একটা স্টুডেন্টের ক্ষতি হচ্ছে, তাহলে সেটা করা উচিত নয়। হ্যাঁ, এইটা আমার মনে হয়। উপার্জন তো নিশ্চয়ই দরকার বেঁচে থাকতে গেলে, কিন্তু ওই আর কি, এমন কিছু করব যেন সবার তাতে ভালো হয় এবং আমার উপার্জনটাও হচ্ছে, সেটা ঠিক আছে। মানে তনুরিমাকে যদি বলা হয় যে এখন কোন গানের কম্পিটিশনে যোগ দিতে, মানে দেবে কি মনে হয়? না কি মনে হয় এখন এই সে ডিপেন্ড করছে কেমন কম্পিটিশন, বা সেখানে যোগ দিয়ে সেই কম্পিটিশনে আমি কি আদৌ বাকিদের সঙ্গে লড়তে পারবো কিনা, সেটাও একটা দিক, আমি ততটা ক্যাপেবল কিনা। আবার যদি লড়তে পারি, যদি সেই কম্পিটিশনে আমার কিছু সাকসেস আসে, সেটাতে আমার জীবনের কি লাভ, সবটাই ভেবে তারপরে আমি সেটা সিদ্ধান্ত নেব। এই যে এত মানে মিউজিক বোর্ড রয়েছে, সেখানে ছেলেমেয়েরা ডিস্টিংশন পাচ্ছে, ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, এটাতে মানে কি লাভ হচ্ছে আদৌ তাদের মনে হয় না কি? আমার যতদূর জ্ঞান তাতে মনে হয় এতে কোনো লাভ হয় না। এটা আমিও জানতে চাই যে সত্যি কি লাভ হয়। যারা পরীক্ষা দেওয়াচ্ছেন তারা হয়তো এটা জানবেন লাভ হয় কিনা। আমি আমার নিজের জীবনে দিয়েছি, আমি দেখেছি কোনো লাভ হয়নি। আমি বেশ কিছু অভিজ্ঞতাও আমার হয়েছে, কোথাও হয়তো ইন্টারভিউ দিতে গেছি, তখন দেখেছি যে সেখানে তো ডিপ্লোমা চাওয়া হয়েছে, গ্রাজুয়েটও নয়। কিন্তু সেইটা কিন্তু ওই রবীন্দ্র ভারতী, বিশ্বভারতী, ক্যালকাটা ইউনিভার্সিটি, এইগুলো সেইগুলো সেখানে অ্যাকসেপ্টেবল। যখনই দেখছে যে এই তুমি যে এইগুলো বলছো, এই বোর্ড গুলো, তাদেরকে কিন্তু হয়তো হতেই পারে সে দারুণ নাচে, দারুণ গায়, কিন্তু তাকে সেখানে অ্যাকসেপ্টই করছে না সেই জায়গাটার জন্য। মানে ওই সার্টিফিকেট গুলোর কোনো ভ্যালু দিতে আমি অন্তত আমার অভিজ্ঞতায় দেখেছি নেই। আর যারা দিচ্ছেন, পরীক্ষা দেওয়াচ্ছেন, তারা বলতে পারবেন। আমার মনে হয় এটা সময় নষ্ট, বাচ্চাদের শুরুর সময়টাকে নষ্ট করা, তৈরি হওয়ার সময়টা। একটা বাচ্চাকে তৈরি হওয়ার যে সময়টা, তাকে যদি আমি ওই জাঁতা কলটায় ফেলে দিই যে এই 2 মাস পর তোর পরীক্ষা, 4 মাস পরে পরীক্ষা। এবং আমার কাছে যত স্টুডেন্ট এসেছে যারা আগে পরীক্ষা দিয়েছে, বড় ছোট সব রকমই, যারা এসে আমায় বলেছে যে আমি তো এত ইয়ার অব্দি পরীক্ষা দিয়েছি, যখন বলেছি অমুক ইয়ারের একটা গান শোনাও, তারা কেউই শোনাতে পারেনি, বলেছে ম্যাম ভুলে গেছি। তাহলে আমার বক্তব্য, আমি ওই পরীক্ষা কেন দেব? আমি যদি কিছু জ্ঞানই না অর্জন করতে পারলাম, আমি পরের বছর গিয়ে আগের বছরের গান ভুলে যাচ্ছি, তাহলে আমার দরকার নেই পরীক্ষা দেওয়ার। আর যদি এই সার্টিফিকেট কোথাও কাজেও লাগে, আমি ধরে নিলাম, মানে সে তো আর কাউকে ওগুলো শেখাতে পারবে না। কাজে লাগা মানে তো সে কাউকে শেখাচ্ছে, সে কিভাবে শেখাবে? সে তো নিজেই ভুলে গেছে, সে শেখাবে কি করে? আর তাছাড়া আমি জানি না এটা বলা উচিত হবে কিনা, এই পরীক্ষাগুলোর যে থিওরিটা হয়, আমি নিজের অভিজ্ঞতাতেও নিজের জীবনেও দেখেছি, এখনো সেটা চলে বলে হ্যাঁ আমি শুনি সেটাই। যারা আমার কাছে গান শেখে, হয়তো তারা না, আমি পরীক্ষা দেওয়াই না, তবে যারা হয়তো নাচ আবৃত্তি এগুলোতে পরীক্ষা দিচ্ছে, তাদের কাছেই শুনি। আমি জিজ্ঞেস করি যে তোরা কি এখনো দেখে দেখে লিখিস? ওরা বলে হ্যাঁ, দেখে দেখে লিখছি, বা গার্জেন লিখে দিচ্ছে হ্যান্ড রাইটিং ভালোর জন্য। কোনো লাভ নেই, তাহলে আমি কি শিখলাম? আমি তো কিছু পড়লামই না, লিখে এলাম, তাই আর কি। মানে চলটা কি চলতেই থাকবে মনে হয় সারা জীবন, তাতে কি লাভ? এইগুলো আমার মনে হয় একটু মফস্বল এরিয়াতে বোধহয় বেশি, আমি এটা দেখলাম। মানে আমি তো যখন, আমি বললাম আগেও বোধহয়, আমি যখন বাইরে শিখতে গেছি কলকাতা, আমি তো কোথাও এগুলো দেখিনি যে কেউ পরীক্ষা দিচ্ছেন, বা কোনো আমার কোনো গুরুকেও বলতে শুনিনি, বা কোনো ছাত্রছাত্রী গুরুকে বলছেন যে গুরুজি আমি পরীক্ষা দেব, এই কথাটাও বলতে শুনিনি। তো তারা কি শিখছে না? তৈরি তো বোধহয় তারাই বেশি হচ্ছে, তাই তো দেখছি যে যারা পণ্ডিত ব্যক্তিদের কাছে শিখছে, সেই বাচ্চাগুলো তৈরি হচ্ছে। আমার মনে হয় আমি তো একটা পারফর্মিং আর্টের সঙ্গে যুক্ত, আলটিমেটলি আমি কতটা ভালো গাইতে পারি, নাচতে পারি, আঁকতে পারি, মানে আমার পারফরমেন্সও দেখা হবে। আমি কি পরীক্ষা দিয়েছি, বা এই যে আমি নিজের কথাও বলি, আমি রবীন্দ্রভারতী থেকে গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, আমি এটা খুব কমই বলি যে আমি এটা করেছি। তার কারণ ওই সার্টিফিকেট আমার কাছে কেউ দেখবে না, আমি কত নাম্বার পেয়েছি, কি করলাম না করলাম, লোকে বলবে একটা গান শোনাও, একটা গলাটাই কি শুনবে আমার। আমি যদি গানটা খুব খারাপ গাই, আমি 100% নাম্বার পেলেও সেটা লোকে ছিছিই করবে। সেটাই তো। আর যদি আমি গানটা ভালো গাই, কেউ জানতে চাইবে না আমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলাম,
কারণ আমি পারফর্মিং আর্টের সঙ্গে যুক্ত, আমার পারফরমেন্স কথা বলবে, আমি কি পারি এটাই। মানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে শ্যামপুর থেকে অনেক ছেলে মেয়ে মিউজিকের উপর বা ডান্সের উপরে মানে পরীক্ষা দিতে যায়, হুম। তারা ফেল করছে, তখন তারা একটা বলতে শোনা যায় তাদেরকে যে ও তো কলকাতা ছেলে মেয়েদেরকে চান্স দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে না। এটা কি মনে হচ্ছে তাদের? মানে গ্রাজুয়েশন মাস্টার্সটা বলছো পরীক্ষা Graduation। দেওয়া? না, এরকম তো আমি অন্তত আমি তাহলে কি করে পাশ করলাম? আমি যথেষ্ট ভালো নাম্বার দিয়েই পাশ করেছি। মানে তাদের বলতে তাহলে শোনা কিভাবে যায় যে আমরা করলাম? গ্রামের থেকে এসেছি বলে আমাদেরকে না, না। চান্স দেয়নি, কলকাতা ছেলে মেয়েদেরকে চান্স দিয়েছে। এখনকার বিষয়টা এমনিও পাল্টে গেছে। আমার যতদূর শোনা, আমার কিছু ছাত্রছাত্রী ওরা গেছে হুম। ভর্তি হওয়ার জন্য, তাদের কাছ থেকে শোনা। আমার সময় ছিল প্রথমে থিওরি এক্সাম দিয়েছি, হুম। সেটাতে নাম উঠেছে লিস্টে, তারপর প্র্যাকটিক্যালে বসার চান্স পেয়েছি, তারপর নাম উঠেছে, তারপরে আমরা মানে ফাইনালি Admission ভর্তি নিয়ে হয়েছি। হুম। এখন শুনি নাকি থিওরি প্র্যাকটিক্যাল একই দিনে হয়। তারপর তো বিভিন্ন রকম দুর্নীতি এখন আছেই ভর্তি করানোর জন্য। সেসব ক্ষেত্রে হয়তো অনেকে পিছিয়ে যাচ্ছে, যাদের হয়তো প্রতিভা আছে, তারপরেও হয়তো সেই জায়গাটাতে তারা যেতে পারছে না বলে পিছিয়ে যাচ্ছে। আমাদের সময় সেইটা তখনও চালু হয়নি, ভাগ্যিস। নিজের যোগ্যতায় চান্সটুকু পেয়েছিলাম। মানে রবীন্দ্রভারতীতে যারা পড়াশোনা করছে তারা মানে গ্রাম থেকে উঠে গিয়ে মানে মিউজিক ইউনিভার্সিটি বা বিশ্বভারতী বলে বা রবীন্দ্রনাথ ভারতী যারা পড়াশোনা করছে, মানে যখন তারা বেরিয়ে আসছে তারা মানে ঠিকঠাকই শিখে আসছে, কি মনে হয়? উম না, এটা আমি আমার সময় থেকেই বলবো না। এখনকার তো আরো অবশ্যই খারাপই হবে। মানে কেন? মানে ওইখানে তো একটা মিউজিক ডিপার্টমেন্ট আছে, একটা টোটাল একটা ইউনিভার্সিটির একটা মিউজিক ডিপার্টমেন্ট, তবুও না বলছো, মানে কারণটা উম কি? আর আমার মনে হয় ওখানে যারা ভর্তি হয়, যদি কিছু জেনে ভর্তি হয়, তাদের কাছে মনে হবে যে ঠিক আছে, এমন কিছু এটা শেখার মতো কিছু নয়, এটা আমি হুম। আমার গুরুর কাছে এমনিই শিখছি, হুম। এর থেকে হয়তো ভালোভাবেই শিখছি। ওইটাও অনেকটা হয়তো হতে পারে, বলতে পারো ওই পরীক্ষা, মানে ওই পরীক্ষার অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু ওই যে ধরো একটা রাগ আমি গুরুর কাছে 1 বছর ধরে শিখছি, সেখানে আমি যদিও গ্রাজুয়েশনটা সেমিস্টারে দিইনি, মাস্টার্সটা হুম। সেমিস্টারে আমি পেয়েছি। সেমিস্টারের এই যে ব্যাপারটা, এখন তো সবটাই সেমিস্টার, এই যে 6 মাস অন্তর সেমিস্টার, ওটা তো নামেই, বাকি অ্যাডমিশন রেজাল্ট আউট এই করতে করতে 2 মাস চলেই যায়, 4 মাস হাতে। তার মধ্যে আমাদের সময়ে মাস্টার্স আমার যতদূর মনে পড়ছে বোধহয় এক একটা ইয়েতে কতগুলো 12টা করে বোধহয় একটা সেমিস্টার রাখছিল, আমি যদি খুব হুম। না ভুলও হতে পারি, আমার যতদূর মনে পড়ছে। এবার 4 মাসে 12টা রাগ, এটা আমাকে রেডি করতে হচ্ছে। তার সঙ্গে বিলম্বিত, হুম। শুধু যে দ্রুত খেয়াল করছি তা না, হ্যাঁ। বিলম্বিত খেয়াল। আবার একটা পাসের সাবজেক্ট থাকতো, মানে যেটা অন্য জনার থেকে নিতে হবে, সেখানে আমার ধ্রুপদ ধামার থাকতে পারে, হুম। ফোক বা বাংলা গানের এগুলো, সেগুলোও রেডি করতে হচ্ছে। এইসবের কারণে আমার মনে হয় শেখাটা তো ওখানেও হচ্ছে না, মানে ওখানকার প্রফেসর যারা রয়েছেন তারা চাইলেও শেখাতে পারছেন না, ওখানেও একটা ওই যে চাপ আমার মনে প্রেশার হয়। আছে একটা। হ্যাঁ, মানে তুমি যদি বলো তৈরি হওয়া, সেটার জন্য আমার মনে হয় সময় নিয়ে শিখতে হবে গুরুর কাছে। ওই রবীন্দ্রভারতী বিশ্বভারতীতে পড়ার মানে সুফল হয়তো ওই সার্টিফিকেটটা, আমি একটা ভালো জায়গা থেকে পাশ করেছি, এইটা ছাড়া শেখাটা আমার মনে হয় ওখানেও খুব একটা হয় বলেই, সময়ের অভাবেই হয়তো আমি বলবো। যদি বলা হয় যে রবীন্দ্রনাথ আর মান্না দে, কাকে চুজ করবে? অবশ্যই রবীন্দ্রনাথ, এটা কোনো তুলনাই হয় না। মানে রবীন্দ্রনাথ তো স্রষ্টা, আর মান্না দে তো শিল্পী, আমার তাই মনে হয়। তো যিনি সৃষ্টি করছেন সে তো সবসময় আগেই থাকবে। মানে মান্না দেও তো মানে কালজয়ী সমস্ত গান হ্যাঁ, গেয়েছে। করেছেন, কিন্তু কালজয়ী বলতে পারো, কিন্তু মানে এখন মানে তো রবীন্দ্রনাথকে তো মানুষ, রবীন্দ্রসঙ্গীত মানুষ শুনতে চায় না বা গাইতেও চায় না। কিন্তু রবীন্দ্রনাথের তো পরিচিতি শুধু রবীন্দ্রসঙ্গীত নয়। আমি তো এখনো রবীন্দ্রনাথের গল্প পড়ি, শুনি, আমার তো ভালো লাগে। মানে এত বছর পরেও আমি গত সপ্তাহে নৌকাডুবি শুনছিলাম। আমি খুব শুনি, এখন পড়ার সময়টা খুব একটা হয় না, আমি শুনি, হুম। এখন অডিও গুলো হুম, আসছে। হুম, তো আমি শুনছিলাম, ওটা বোধহয় 1900 কত সাল একটা পড়লাম, মোটামুটি আমি বোধহয় হিসেব করলাম 150 বছর সম্ভবত আগে ওটা লেখা। প্রকাশিত হয়েছে না লেখা। আমি সেটাই বাড়িতে আলোচনা করছিলাম যে ভাবো যে কি সৃষ্টি, আমি 150 বছর পরে এসে ওটা হাঁ করে বসে শুনছি। হয়তো আমরাই শেষ জেনারেশন যারা এটা শুনছি, হতে পারে, হতে পারে। কিন্তু আমি তো শুনছি 150 বছর পরে এসেও। এবার এইটা
মান্নাদের সময়কার মান্নাদের অবশ্যই উনি একটা অন্য লেভেলের প্রণম্য ব্যক্তি, কিন্তু ওনার সৃষ্টিটা কি 150 বছর পরে এইভাবে সমাদৃত হবে? মানে উনি বা ওনার সমসাময়িক যারা, সেটা কি আমার কি জানি, আমার মনে হয় সময় বলবে সে। হ্যাঁ, মানে মান্নাদের সঙ্গে তুমি ওনার সমসাময়িক বাকিদের তুলনাটা করতে পারো। রবীন্দ্রনাথ তো একটা আলাদা, মানে উনি তো বলে, সবাই বলে উনি ভগবান, সত্যিই ঠাকুর ওই জায়গায়। কিন্তু এখনকার জেনারেশন তো আর রবীন্দ্রনাথকে জানছে বা শুনছে। সেটাও কি সবটা ওদের দোষ? আমার তো মনে হয় না, ওদেরও খুব একটা দোষ আছে। মানে এখন তো আমরা যতটা সিলেবাসে ধরো রবীন্দ্রনাথ পড়েছি, রবীন্দ্রনাথের যা গল্প কবিতা, এখন কি ততটা আছে? ওরা কোথায় থেকে জানবে? ওদের তো প্রথমে বই থেকে পড়ে ইন্টারেস্টটা আগে হবে, তারপর ওরা মনে করবে। বা এই যে বই পড়ার যে অভ্যেসটা তো এখন আর নেই উঠে জেনারেশনের, যাচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, সেটাও ওরাও খুব একটা দোষী নয় বলবো। এই যে বাবা মা খুব ব্যস্ত, তারা বাধ্য হয়ে হাতে ফোন ধরিয়ে দিচ্ছে, ফোনটা দেখে বাচ্চাটা বসে ব্যস্ত আছে, তাতে করে বই পড়ার অভ্যেস তৈরি হচ্ছে না, তারা ওদের চিনছে না। আবার সিলেবাস থেকেও আমি যতদূর শুনছি, সিলেবাসেও সেইভাবে ওনাদের ইয়েগুলো নেই, সৃষ্টিগুলো। সেটাও একটা কারণ, হয়তো ওরা সেভাবে চিনছে না। আর ওদের চেনাতে হলে হয়তো আমাদেরকেই চেষ্টা করতে হবে, আমাদের জেনারেশনকে, যে আরো কিভাবে ওদেরকে ভালোবাসাতে পারি, যে রবীন্দ্রনাথ কি সেটা চেনাতে পারি। হয়তো আমাদের কি, আমরাই যেহেতু শেষ জেনারেশন যারা আমরা ভালোবাসছি এখনো ওনাদের, হয়তো আমরাই চাইলে কিছু করতে পারবো। কোনো একটা গান যেটা সারাদিন তুমি গাইতে থাকবে, কোন গান? এখন এই মুহূর্তে যে গানটা মনে আসছে, মনে হয় যে এই গানটা আমি সারাদিনই গাইতে পারবো, মানে আমি না, এরকম মনে মানে আমার এরকম হয় না। স্পেসিফিক কোনো গান? না, আমার যখন যেটা মাথায় আসে গাই। এবার বেশি গাইলে আমার আর ভাল লাগে না। মানে কোনো গান একটা নতুন শুনলাম, খুব ভালো লাগলো, এটা হয়তো অনেকেরই হয়, তারপর আর কিছুদিন পর আর ভালো লাগছে না, আবার অনেকদিন পরে গিয়ে আবার ভালো লাগছে। সারাদিন আমি কোনো গান ওইভাবে গুনগুন বেশি দিন করি এরকম করি না, চেঞ্জ হতে থাকে যখন যেটা মাথায় আসে হয়। মানে লোকে বলে যে মেয়েরা সংসার জীবনে প্রবেশ করলে তাদের সমস্ত সত্তাগুলোকে হারিয়ে ফেলে, এটা কি কি মনে করে এটাতে? মানে সত্যি কিনা বলছো? এটা ডিপেন্ড করছে, মানে কার জীবনটা কেমন। সবার তো জার্নিটা এক নয়, সবার মানে পারিপার্শ্বিক পরিস্থিতিও এক নয়। আমি হয়তো ভাগ্যবান যে আমি যাদেরকে পাশে পেয়েছি তারা সবাই সাপোর্টিভ, আমার আমার কাজটাকে তারা সম্মান করে। হ্যাঁ, আমি আজকে জীবনের এই পরিস্থিতিটাতে এসে আমার একটা ছোট বাচ্চা আছে, তারপরেও আমি আমি এটা চালিয়ে যাচ্ছি। এটা আমি হয়তো ভাগ্যবান, সবাই হয়তো সত্যিই পারে না, পেরে ওঠে না। কারণ একা সত্যি সবটা তো করা যায় না, পাশের মানুষজন যদি সাপোর্ট না করে কত লড়বে একজন। পারে অনেকেই, সবাই সবার মনের জোরটা তো অতটা থাকে না, সবার ক্ষেত্রে জিনিসটা এক নয়, যার যেমন জীবন সেই মতো বোধহয় এটা ডিপেন্ড করে। আমি মানে এরকম অনেকজনকেই জানি, খুব ভালো একটা সময় গাইতো, সত্যিই তাদের মধ্যে খুব ভালো শিল্পসত্তা ছিল, বিয়ের পরে সত্যিই হারিয়ে গেছে, এবং তারা খুবই দুঃখ পারে এখনো অবধি। হয়তো বিয়ের তাদের বহু বছর কেটে গেছে, তাদের সন্তানরা বড় হয়ে চাকরি টাকরি করছে, এখনো তারা দুঃখ করে যে আমি করতে পারলাম না গান বাজনাটা। আমার খুব খারাপ লাগে তাদের জন্য। মনে হয় সত্যি শিল্প সত্তাটা তো নিয়ে সবাই জন্মায় না, ওইটা না কারো নষ্ট হতে দেখলে আমার খুব খারাপ লাগে, যে কোনো বিষয়, গান বলে বলছি না, যে কোনো বিষয়ে যদি দেখি একটা তার শিল্প সত্তা সে প্রকাশ করার জায়গা পাচ্ছে না, আমার সত্যি খারাপ লাগে, যে ইস, একটু সুযোগ পেলে হয়তো একটু বেশি ইয়ে করতে, দেখাতে পারতো নিজের শিল্প সত্তাটা। মানে এখন সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে দেখছি যে কিছু ব্যক্তি মানে তর্ক বিতর্ক করছে আর কি। ধরো তুমি একটা মানে গান পোস্ট করছো বা কেউ একটা গান পোস্ট করছে, সে সেই গানটার উপরে কমেন্ট করছে, মানে এইটাকে কি হিসাবে দেখো? মানে সে কি যদি দেখি যে কমেন্ট করছে সেও জানে বোঝে, তাহলে আমি সেটা গুরুত্ব দেব, যে না, ওর কথাটাও আমার একটু ভেবে দেখতে হবে, হয়তো আমি ভুল করলাম তাই সে বলছে। আর যদি দেখি যে না, সে সেই যায় মানে সেই স্তরটাতেই এখনো পৌঁছায়নি এই গানটা বোঝার মতো, তাহলে আমার মনে হয় গুরুত্ব দিয়ে লাভ নেই। কারণ কথা বাড়িয়ে তো তাকে আমি বোঝাতে পারবো না, সে যেটা বোঝে সেটাই বুঝবে, তো সেখানে তো বুঝিয়ে লাভ নেই, ইগনোর করাই ভালো সেখানে। আগামীতে যারা গান বাজনার এই জগতে প্রবেশ করতে চাইছে, একদম জেনজি যাকে আমরা বলছি, মানে তাদের ক্ষেত্রে বার্তা কি দেবে? মেনলি যেটা বলবো, একটু মন দেওয়া, মনোযোগটা খুব দরকার। আর যদি ভালোবাসো গান বাজনাটাকে, অনেকেই আছে এরকম যারা গান গাইতে ভালোবাসে,
কিন্তু প্র্যাকটিস করব না, এইটা হুম। আছে। যাদের এটার প্রতি ভালোবাসা নেই তাদের তো জোর করে ভালোবাসাটা আমি আনতে পারবো না, কিন্তু যারা ভালোবাসো গান বাজনাটা, আমি বলবো তারা একটু সিরিয়াস হও। সময়টা যেটা চলে যায় আর কোনোদিন জীবনে ফিরে আসে না, এই কথাটা আমি খুব নিজে বিশ্বাসও করি। আমি আমার ছাত্রছাত্রীদের খুব বোঝাই এটা, যে আজকের এই ডেটের এই টাইমটা আর ফিরে তোর আসবে জীবনে না। কখনো ফিরবে না। তখন গিয়ে তুই এই সময়ের যে রেওয়াজটা মিস করলি, সেটা তুই তখন যতই রেওয়াজ করিস এই টাইমটা তোর ফিরবে না। এইটা কিন্তু গ্যাপই রয়ে গেল। অতএব যত তাড়াতাড়ি নিজে বুঝতে পারবো যেটা আমি সিরিয়াসলি, আমি এখন থেকে যদি অভ্যেসটা চালাতে থাকি, তাহলে আমি একদিন একটু কিছু তৈরি হতে পারবো, শিখতে পারবো, তত ভালো। যত সিরিয়াস হওয়াটা, যদি ভালোবাসো সিরিয়াস হও, একটু এটা নিয়ে প্র্যাকটিস করো, অভ্যেসটা দরকার। রেওয়াজের ক্ষেত্রে একটা রীতি অনেকে বলে যে সে ভোরবেলা রেওয়াজ কর ঠিকঠাক হবে, বা এই দুপুরবেলা রেওয়াজ করিস না, বা এই খাওয়ার পরে রেওয়াজ করিস না। এইটা কি মনে হয়, এই প্র্যাকটিসটা দেখো, পদ্ধতিটা? এটা ভোরে রেওয়াজ করা অবশ্যই খুব উপকারী। তার কারণ হচ্ছে সারা রাত আমাদের ভয়েসটা রেস্ট পায়। হুম। তারপরে একটা আমাদের ভয়েস সত্যি ফ্রেশ লাগে। তুমি সারাদিন কথা বলার পরে সন্ধ্যেবেলা বসে তোমার দেখবে মনে হবে যেন একটু চুপ থাকলে ভালো লাগে। টায়ার্ড লাগছে। হ্যাঁ, মানে গলাটাও ঠিক দেয় না। তো সেই ভোকাল রেস্টটা সারা রাত পাওয়ার পরে সকালের রেওয়াজটা অবশ্যই খুব উপকারী, যদি কেউ করতে পারে মন দিয়ে। কিন্তু আমি মনে করি আমি যদি ভোরবেলা উঠতে না পারি, আমার ভোরবেলা উঠে ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমে ঢুলে পড়ছি, সেই ঘুমন্ত ঢুলে ঢুলে সা লাগিয়ে কোনো লাভ নেই। কোনো লাভ নেই। তাহলে আমার যদি মধ্যরাতে মনে হয় এখন আমার রেওয়াজ করতে খুব ইচ্ছে করছে, আমি তখনই রেওয়াজটা করব, সেইটা বেশি কার্যকরী আমার মনে হয়, সেটা বেশি এফেক্ট করে। আমার ইচ্ছে হওয়াটাও দরকার। আমার মা জোর করে তুলে বসিয়ে দিয়েছে, আমি ঢুলতে ঢুলতে সারেগামা করছি, কিছু লাভ নেই। তো আমার মনে হয় যখন মন চায় তখন রেওয়াজ করো। আমি নিজেও সত্যি সকালে উঠে ভোরে উঠে রেওয়াজ করতে পারি না, কোনোদিনই করতে পারিনি। আমি পারিনি বলে আমি কখনো আমার ছাত্রছাত্রীদের এটা বলি না, যেটা আমি সেটাই। নিজে পারি না আমি কখনো বলবো না এই ভোরে উঠে রেওয়াজ কর। আমি বলি যদি পারিস কর, খুব ভালো। না পারলে যখন মন চাই তখন কর, কিন্তু যখন করবি সেটা যেন সলিড হয়, একেবারে সলিড রেওয়াজ। 1 ঘন্টা কর, 1 ঘন্টা যেন একদম নিট রেওয়াজটা হয়, সেটা কাজ দেবে। মানে কি মনে করছো, শ্যামপুরের প্রতিভা আছে গান বাজনার ক্ষেত্রে? নিশ্চয়ই আছে। আমার চেনা অনেক আছে, হয়তো না চেনাও অনেক আছে, কিন্তু চেনা এমন অনেকেই আছে যাদের মধ্যে প্রতিভা আছে, ভালো গায়, কিন্তু তারা ঠিক জায়গা পাচ্ছে না, কি মনে হয়? পাচ্ছে না বলবো না। আমি অনেকের ক্ষেত্রে এটাও দেখেছি, তাদের কাছে না কিছুদিন একটু ভালো গান গাওয়ার পর বা কিছু একটা প্রাইজ পাওয়ার পর তাদের কাছে মনে হয় শেখাটা অতটা গুরুত্বপূর্ণ নয়। আমি তো বেশ ভালোই গাইছি, আমি তো বেশ কিছু প্রাইজ পাচ্ছি, লোকে ভালো বলছে, কিন্তু এখানে তো শেষ নয়। মানে শেখার কোনো শেষ নেই, এটা আমি বিশ্বাস করি। আমি নিজে লাস্ট 2-2.5 বছর হলো শিখছি না আমার এখন জীবনের এই অধ্যায়টার জন্য, আমার ছেলে সবকিছুর জন্য, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমি আবার শেখা শুরু করবো। আমি তার আগে অব্দি শিখেছি মানে এর কোনো শেষ নেই। না। আমার মনে হয় যত শিখবে তত মনে হবে যে কিছুই তো শিখিনি, এইটা তো আমি জানতাম না, তাহলে তো আরো কিছু বাকি আছে জানার। তত মনে হবে যত কম শিখবো মনে হবে আমি অনেক জানি, আর না শিখলেও চলবে। আর একটু বাইরে বেরোনো দরকার, যাতে করে আমার মনে হয় যে না আমার থেকেও ভালো গায়ে অনেকে আছে। সেটাই। সেইটা না জানলে নিজেকে যদি একবার মনে করি আমি বেস্ট, ওই দিনই আমার পতন শুরু। আমার আর মনে হবে না যে আরো ভালো কি করে করবো, কারণ আমি মনে করবো আমি একদম পারফেক্ট আছি। এইটা সবচেয়ে ক্ষতিকারক মনে হওয়াটা। একটু বাইরে বেরোনো দরকার, যে আরো কারা গাইছে, কেমন গাইছে, আমার থেকে বয়সে ছোটরা কত ভালো গাইছে, সেটাই। তাহলে কেন আমি পারছি না, তখন এই প্রশ্নটা নিজের মধ্যে আসবে। ওটাই, একটু বেরোতে হবে, একটু ভালো জায়গায় শিখতে হবে। এই যে বললাম অনেকের কাছে তাদের প্রতিভা আছে, কিন্তু শেখে না, তারা শেখাটা বন্ধ করে দিয়েছে, তাই তাদের আস্তে আস্তে ওইটা ডিটোরিয়েট করছে দেখছি গানের অবস্থাটা। এগুলো একটু শিখতে হবে সঠিক জায়গায়। শ্যামপুরকে এগিয়ে যাবে মনে হয় হ্যাঁ, আগামী যদি দিনে? তারা নিজেরা মনে করে যে আমি নিজেকে মনে করতে হবে আমি কিছু করব সঠিকভাবে, তাহলে নিশ্চয়ই এগোবে। কেন, এইটা প্রতিভা তো জায়গা থেকে হয় না, সেটাই। প্রতিভাই যেখানে হওয়ার ঠিক হবে। সেটা মফস্বল, শহর, এটার উপর ম্যাটার করে না। প্রতিভা তো মানুষ নিয়ে যেখানে ইচ্ছে জন্মাতে পারে, সঠিক জায়গায় সঠিকভাবে এগোলে সঠিক পথে সেটা ঠিক প্রকাশ পাবে। শ্যামপুর এগিয়ে চলুক, তোমার পরামর্শগুলো শ্যামপুর বাসী একটু শুনুক। থ্যাংক ইউ। ঠিক। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।